স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ। মহামারীর এই সময়েই ঈদ যাত্রায় সেই পুরনো চেহারা, পথে পথে ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট, ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সবকিছুকে পেছনে ফেলে তবুও বাড়ি ফিরছে মানুষ। এই যাত্রার খবর জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই গাবতলীতে যাব। গাবতলী থেকে সহকর্মী প্লাবন রহমান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। প্লাবন, গাবতলীর পরিস্থিতি কেমন দেখছেন? ঢাকা ছাড়া মানুষের সংখ্যা কিংবা ভিড় কি অবস্থা? একটু বিপরীত চিত্র আসলে। গাবতলীতে একটু ফাঁকা ফাঁকা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ঈদের সময় যেমনটা অনেক বেশি চাপ থাকে, গাবতলীতে সেই তুলনায় চাপ আমরা কমই দেখছি। আপনি ফ্রেম দেখে বুঝতে পারছেন অনেকটা ফাঁকা, স্বাভাবিক সময়ের মতোই মনে হচ্ছে। কিন্তু গাবতলীর ঠিক প্রধান সড়কের যে অবস্থা আমাদের চোখে পড়েছে, অনেক যানজট, দুই দিকেই প্রচণ্ড যানজট এবং যাত্রীদের চাপও প্রধান সড়কে কিন্তু আছে। অন্তত আমরা যতটা দেখেছি যে এখানে আপনার মোটামুটি স্বাস্থ্যবিধি মেনে গাড়িগুলো যাওয়ার চেষ্টা করছে, যেহেতু এখন খুব বেশি চাপ আমরা লক্ষ্য করছি না এবং অর্ধেক যাত্রী নিয়ে বেশিরভাগ যানবাহন ছেড়ে যাচ্ছে। একটু কথা বলি যারা এখানে পরিবহন সংশ্লিষ্টরা আছেন। ভাই, এত ফাঁকা কেন আসলে? ঈদের জন্য তো মানুষ বাড়ি যাচ্ছে, হ্যাঁ, অনেক বেশি চাপ আমরা দেখছি বিভিন্ন জায়গায়, সড়ক মহাসড়কে চাপ আছে। গাবতলী এত ফাঁকা কেন? গাবতলী ফাঁকা হয়তো ওই যে গাড়ি চালুর পর থেকে একদিন চাপ হয়েছে, সামনে আবার হয়তো 1-2 দিন পর চাপ হইতে পারে। আর রাস্তার যানজটের কারণে মানুষজনের চাপ কম, মানুষ ভাঙে ভাঙে যাইতেছে বেশি। এমনি সময় মতো গাড়ি আপনারা ছাড়তে পারতেছেন? আসতেছে কেমন গাড়ি? সময় হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা এরকম লেট হইতেছে আমাদের গাড়ি। আর অন্য অন্য গাড়ি কি ব্যাপার সেটা বলতে পারিনি। অনেক ধন্যবাদ। অনেক যাত্রী একটা বিষয়ে অভিযোগ আমরা পেয়েছিলাম যে মানে যানবাহন, বেশিরভাগ যানবাহনই সময় মতো ছেড়ে যেতে পারছে না এখান থেকে। দু একজন যাত্রী আছেন, একটু কথা বলে, যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আমরা গতকাল খবরের শিরোনাম দেখেছিলাম এরকম, যারা বিভিন্ন জায়গায় আমরা শিরোনাম দেখেছিলাম এরকম যে দুপুরের বাস আসলে রাত 12টায় ছেড়েছে। একটু কথা বলি, কতক্ষণ অপেক্ষা করছেন? কয়টায় ছাড়বে বাস? আমার বাস রাত 9টায় ছাড়বে। আমি এই যে 1 ঘন্টার মতো অপেক্ষা করতেছি। সময় মতো যাবে বলতেছে? জি যাবে। বাড়ি যাওয়াই লাগবে এর মধ্যে? জি যাওয়া লাগবে। অনেক ধন্যবাদ। এই মোটামুটি চিত্র গাবতলীর, মোটামুটি অনেকটা স্বাভাবিক, খুব বেশি চাপ নেই, বিশৃঙ্খলাও কম গাবতলীতে। আমরা যেতে চাই সাভারে, সহকর্মী আছেন নাজমুল হুদা। প্লাবন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি গাবতলী থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার খবর। এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা ইচ্ছা মহাসড়কের সাভারে, এবং সাভারে কিন্তু ঢাকা ইচ্ছা মহাসড়কের আপনার এখন এই মুহূর্তে কিন্তু যানজট রয়েছে এবং সড়কে কিন্তু আসলে যানজট রয়েছে ঢাকা ইচ্ছা মহাসড়কেই। এদিকে যানজট সাভার সিএনবি পার হয়ে জাহাঙ্গীরনগর থেকে এদিক সাভার বাস স্ট্যান্ডে পর্যন্ত। এছাড়াও দুই পাশেই কিন্তু যানজট রয়েছে। এছাড়া কিন্তু ঢাকা রাজধানী প্রবেশ মুখে হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত, একদম গাবতলীর মাথা পর্যন্ত কিন্তু যানজট রয়েছে। সেখানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে গাড়ির কিন্তু প্রচুর চাপ রয়েছে এবং রাত যত বাড়ছে গাড়ির চাপও কিন্তু তত বেশি হচ্ছে এবং সেখানে কিন্তু ঘরে ফেরা মানুষ কিন্তু ঈদে বাড়ি যাচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে, এবং বিশেষ করে ঢাকামুখী যেসব পরিবহন এবং সেই পণ্যবাহীদের পশুবাহী ট্রাকগুলি রয়েছে, এছাড়াও কিন্তু পণ্যবাহী গাড়ি রয়েছে এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে গণপরিবহন কিন্তু প্রচুর গণপরিবহন চলছে। এবং আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে আসলে যানজট, পুলিশ কিন্তু আসলে তারা যানজট নিরসন করতে কাজ করছে, কিন্তু এখনও এই যেহেতু রাজধানীমুখী প্রবেশ মুখগুলিতে অনেক ক্ষেত্রেই আসলে আপনি দেখছেন যে এই যানজটটি আসলে সৃষ্টি হয়েছে এবং কবে নাগাদ আসলে কখন নাগাদ যানজট শেষ করবে সে বিষয় নিয়ে কিন্তু পুলিশে এখন কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আসছেন এবং সড়কগুলি কিন্তু তারা দেখছেন যে আসলে এই যানজটটা আসলে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। বিশেষ করে তারা বলেছে যে পশুবাহী যেসব ট্রাক হাটে, রাস্তার পাশে যেসব হাট রয়েছে সেসব হাটে আসলে গাড়িগুলি ঢুকছে, সেই কারণ তারা দেখিয়েছেন যে এই কারণে আসলে একটু যানজট হচ্ছে এবং এবার কিন্তু একটু গাড়ির চাপ বেশি, যার কারণে আসলে
মহাসড়ক জুড়ে কিন্তু আসলে যানজট দেখা দিয়েছে। এই ছিল আমার কাছে সাভার থেকে ঢাকার ইচ্ছা মহাসড়ক এবং ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছি পাটুরিয়া ঘাটে, সেখানে দৌলতদিয়া ঘাটে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছে শামীমুল হক শামীম। এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির কারণে কিন্তু যারা ঘরমুখী হচ্ছে সে সকল যাত্রীদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা কিন্তু চরম দুর্ভোগ স্বীকার করে কিন্তু বৃষ্টিতে ভিজে কিন্তু তারা ঘরমুখী হচ্ছে। আর আরেকটি বিষয় আমি জানাতে চাচ্ছি যে দৌলতদিয়া ঘাটে সারাদিন যে হারে গবাদি পশুর গাড়ি ছিল সেই চিত্রটি কিন্তু এখন সৈন্যর কোঠায় চলে এসেছে। সারাদিন কিন্তু যে গরুর গাড়ি এসেছে সেই গরুর গাড়ি কিন্তু এখন দৌলতদিয়া ঘাটে নেই। এখন কিন্তু দৌলতদিয়া ঘাটে গরুর গাড়ি মুক্ত বলা যায়। তবে ঢাকাগামী কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রীবাহী পরিবহন আছে। সে সকল যাত্রী কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফেরির জন্য রয়েছে দৌলতদিয়া ঘাটে। এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে ফেরিঘাটে 0 পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় 3 কিলোমিটার যাত্রীবাহী পরিবহনের একটি সারি রয়েছে। এ সকল যাত্রী পরিবহন কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি পারের অপেক্ষায়। তারা কিন্তু দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষা থেকে চরম দুর্ভোগ স্বীকার করছে। আর যারা ঢাকা থেকে ঘরমুখী হচ্ছেন এ সকল যাত্রীরা কিন্তু বৃষ্টিতে ভিজে ঘরমুখী হচ্ছেন। এই মুহূর্তে ছোট ছোট যানবাহন ও যে সকল যানবাহনে যাচ্ছে সে সকল যানবাহনে কিন্তু অতিরিক্ত টাকা ব্যয় করে তাদেরকে গন্তব্যস্থানে যেতে হচ্ছে। আমি একটি কথা বলতে চাচ্ছি যে নানা পরিমাণ দুর্ভোগ স্বীকার করেই কিন্তু বৃষ্টির মধ্যে যাত্রীরা ঘরমুখী হচ্ছে এবং অনেক যাত্রী কিন্তু এখন ঢাকামুখী হচ্ছে এবং গরু গাড়িগুলো সারাদিন কিন্তু ঢাকায় গেছে। আমি এখন ফিরে যাচ্ছি সকল দাস। শফিকুল ইসলাম শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নাজবুল হুদা এবং প্লাবুর রহমান, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ঘরমুখী মানুষের খবর ঈদ উপলক্ষে, এবং সড়কে যানজট, ফেরিঘাটে যানজট থাকলেও টার্মিনালে, বাস টার্মিনালে কিংবা কাউন্টারে মানুষের ভিড় কিছুটা কম রয়েছে জানাচ্ছিলেন তারা। করোনা রোগী নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে হন্যে হয়ে ছুটছে স্বজনরা। শয্যা না থাকায় রাজধানীর বেশিরভাগ হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে রোগী। বিভিন্ন হাসপাতাল ঘুরে অধিকাংশের শেষ ভরসা ডিএনসিসির করোনা হাসপাতাল। রোগীর চাপে হাসপাতালটিতে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন ঈদের পর হাসপাতালমুখী রোগীর স্রোত তৈরি হবে। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। গেল 24 ঘন্টা হাসপাতালে অপেক্ষার পরও শয্যা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাড়ির পথে রওনা হন হারিস মিয়া। মেয়ের জামাই জসিমউদ্দিনের করোনা শনাক্তের পর শুক্রবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে নিয়ে আসেন তিনি। কিন্তু রোগীর অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় চিকিৎসাপত্র দিয়ে ছাড়পত্র দেয় চিকিৎসকরা। গত রাতে আনছিলাম, গত রাতে আমরা 2-3টা হাসপাতাল ঘুরে এখানে সারা রাত কাটায়ও আমরা চিকিৎসা পাইলাম না। সিট নাই, আইসিইউ নাই, বেড নাই। এই চিকিৎসকদের এমন সিদ্ধান্তের কারণটাও পরিষ্কার। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় 10 মিনিট পর পর ডিএনসিসি হাসপাতাল মুখে অ্যাম্বুলেন্সে আসছে একের পর এক গুরুতর রোগী, যাদের বেশিরভাগের অক্সিজেনের মাত্রা 60-এর ঘরে। নগরীর অন্য হাসপাতালে আইসিইউ কিংবা শয্যার তীব্র সংকট থাকায় এসব রোগী ভর্তিতে এখন বেশি গুরুত্ব দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। লাইফ কেয়ারে ছিলাম 1 সপ্তাহ, ওখানে 20-30 হাজার টাকা খরচ হয়েছে। আর এমনি সিনা তো 20-30 হাজার টাকা খরচ হয়েছে, কোনো কাম হয়নি, কোনো কাজ হয়নি। প্রথম কুর্মিটোলা গেছি, কুর্মিটোলার থেকে আমরা আমাদের ওই ধরনের আমরা সহযোগিতা পাই নাই। রোগীর চাপ অব্যাহতভাবে বাড়ছে জানিয়ে হাসপাতালের পরিচালক জানান 1000 শয্যা হাসপাতালটির আইসিইউ এইচডিইউর প্রায় 80%ই রোগীতে ভর্তি। যারা সিরিয়াস এবং যাদেরকে ভর্তি করতে হবে তাদেরকে তো আমরা নিচ্ছি, আর যারা ধরেন যে মডারেট ডিগ্রি যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো বাসায় রেখে তারা ম্যানেজমেন্টে থাকতে পারবে তাদেরকেই দেয়া হচ্ছে। তো ওভারঅল যে পেশেন্ট সেটি কিন্তু বাড়ছে। আমাদের যে জেনারেল ওয়ার্ডগুলো যেগুলো ছিল সেগুলো আমরা ওপেন আপ করে দিয়েছি। ঈদযাত্রায় মানুষের অবাধ চলাচলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে চলতি মাসের শেষ সপ্তাহে। বাড়বে রোগী, অব্যাহত থাকবে মৃত্যুর মিছিল। আমরা খুব একটা জটিল অবস্থার মধ্যে পতিত হয়েছি। ঈদের পরে এই সবগুলো মিলিয়ে একটা বিস্ফোরণ ঘটবে। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 204 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 8489 জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,92,411 জন। মোট মৃত্যু হয়েছে 17,669 জনের।
নতুন সুস্থ হওয়া 8,820 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 9,23,163 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 82 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনায় 49 জন, চট্টগ্রামে 32 জন, রাজশাহীতে 20 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় 29,214 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 29.6%। চলতি সপ্তাহে দেশে আসছে 50 লাখ ডোজ টিকা, যার মধ্যে চীনের সিনোফার্ম থেকে কেনা 20 লাখ ডোজ টিকা আসছে আজ রাতে। শনিবার রাত 11টায় 10 লাখ এবং রাত 3টায় আরও 10 লাখ টিকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে এই টিকা গ্রহণ করবেন। এছাড়া সোমবার জাতিসংঘের কোভ্যাক্সের মাধ্যমে আরও 30 লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে গত 3রা জুলাই রাতে ও 4 জুলাই সকালে 20 লাখ ডোজ সিনোফার্মের কেনা টিকা দেশে আসে। তাছাড়া 2 দফায় সিনোফার্মের 11 লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। সব মিলিয়ে চীনের সিনোফার্ম থেকে 1.5 কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। পর্যায়ক্রমে এসব টিকা দেশে আসতে থাকবে। এছাড়া জাপান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা 29 লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশকে খুব শিগগিরই দেবে। ঈদের পর 23 জুলাই থেকে কঠোর লকডাউনের আওতায় আসবে গোটা দেশ। বন্ধ থাকবে সকল শিল্প কলকারখানা সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গায় বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত বিজিবির 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে একথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সবাইকে এখানে প্রচেষ্টা গ্রহণ করতে হবে এবং আগামীর যে আপনার কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে এই জন্য, কারণ সবকিছু বন্ধ থাকবে তখন, যেটা শিল্প কলকারখানা বন্ধ রেখে এটা সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে। এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে। করোনা টিকা ক্রয় ও করোনা পরীক্ষায় অনিয়ম হচ্ছে কিনা তা এখনই খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার দুপুরে গণমাধ্যমকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, করোনার টিকা প্রয়োগেও অনিয়ম খতিয়ে দেখা জরুরি। কেনা 1 ডোজ টিকা প্রয়োগে খরচ করা হয়েছে আরও 2,500 টাকা। করোনার টিকা ক্রয়, টিকা প্রয়োগ এবং করোনা টেস্টের খরচে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মন্ত্রণালয়ের এই খরচকে অস্বাভাবিক বলে মন্তব্য করছেন। তাই করোনার টিকা ক্রয়, প্রয়োগ এবং করোনা পরীক্ষা খরচে দুর্নীতি হচ্ছে কিনা তা এখনই খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আধুনিকায়নে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এ সময় সীমান্তের নানা সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান বাহিনীর মহাপরিচালক। দেশের 9টি ভেন্যুতে মোট 2,736 জন এই ব্যাচের প্রশিক্ষণে অংশ নেয়। লিটন বাবুর ক্যামেরায় সাতকানিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। প্রায় 6 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ। এবার দেশের অখণ্ডতা রক্ষায় ঝাঁপিয়ে পড়ার পালা। শেষ দিনে তাই এই শপথ নিয়ে নতুন জীবনের শুরু বিজিবির নবীন সৈনিকদের। 9টি ভেন্যুতে একযোগে শুরু সমাপনী অনুষ্ঠানের সাতকানিয়া ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সীমান্ত সুরক্ষিত করতে ত্রিমাত্রিক এই বাহিনীর আধুনিকায়নে নতুন নতুন প্রযুক্তি সংযোজন করা হয়েছে। কথা বলেন সীমান্ত হত্যা নিয়েও। সীমান্তে চোরাচালান বন্ধের জন্য আমরা যথেষ্ট তৎপর হয়েছি। আমরা শুধু বিওপির সংখ্যা বাড়াইনি, আমরা বর্ডার সার্ভেলেন্স সিস্টেমও আমরা ডেভেলপ করেছি। শুধু তাই নয়, আধুনিক মোটরযান বলুন, আধুনিক ইকুইপমেন্টস বলুন, যেগুলি সীমান্তে রক্ষা করার জন্য প্রয়োজন, সেগুলি সবই আমরা সংগ্রহ করেছি। সীমান্তে এখনো মাদক সহ নানা চোরাচালান বন্ধ হয়নি। এটি নিজেদের পরিচালিত কর্মকাণ্ডের কথা জানান বাহিনী প্রধান। অবৈধভাবে সীমান্ত পারাপারের প্রবণতা অনেক কমেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে আমরা সরকারের সহযোগিতায় আমরা আরো এই বাহিনীকে সামনে এগিয়ে নিয়ে যাব। এবার শুধু সাতকানিয়া ট্রেনিং সেন্টার থেকে 128 জন নারী সহ মোট 784 জন প্রশিক্ষণ গ্রহণ করেন। মাদক সহ অন্যান্য চোরাচালান বন্ধে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই বাহিনীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। মৌ খন্দকার, নিউজ 24, সাতকানিয়া, চট্টগ্রাম। দেশব্যাপী সংবাদপত্র পৌঁছে দেওয়ার কারিগর হকার্স ইউনিয়নগুলোকে ঈদ উপহার দিল বসুন্ধরা গ্রুপ।
শনিবার দুপুরে নিজ বাসভবনে সংগঠনগুলোর নেতাদের হাতে এই উপহার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের হাত থেকে উপহার গ্রহণ করেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, পত্রপত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সার্কুলেশন ম্যানেজার সাদিকুল ইসলাম ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী সহ আরও অনেকে। ঈদ উপহার প্রদান শেষে দেশের সংবাদপত্রগুলোর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। ঈদুল আজহা সামনে রেখে রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঢাকায় প্রথম দিনে চড়া দামের বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে বেচা বিক্রি। ক্রেতা সে হারে না থাকলেও বিক্রেতারা দামে অনড়। স্বাস্থ্যবিধির ক্ষেত্রেও দেখা যায় উদাসীনতা। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। ঈদুল আজহা সামনে রেখে অবশেষে রাজধানীতে বসেছে কোরবানির পশুর হাট। প্রথম দিন সকাল থেকে পশুর হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল খুবই কম। যারা হাটে এসেছেন তাদের বেশিরভাগই ঘুরেছেন, দেখেছেন। গরুর দাম তুলনামূলক চড়া হাঁকাচ্ছেন দাবি করে শেষের দিকে কিনবেন বলে জানান অনেকে। কাস্টমার আইতেছে যাইতেছে। গরুর দাম অনেক বেশি, কারো হাতে গরু দেখি না। পশুর দাম বেশি, ওই জন্য তো গরুরে খাবাইছে। চেষ্টা করতেছি যদি বাড়িতে কিনতে যাবো না কিনতে বলে আমরা আজকে কিনবো না। চাহিদার বিপরীতে কোরবানির পশু উৎপাদন বেশি হওয়ায় দাম পড়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। 1 কোটি থেকে 1 কোটি 5 লাখ পর্যন্ত, আর আমাদের তৈরি আছে 1 কোটি 20 লাখ। যখন দাম পাবে না তখন দেখবেন যে পানির দরে একটার দাম দিয়ে আপনি 5টা কিনতে পারেন। হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু বেচা বিক্রির নির্দেশনা থাকলেও সেসব বিষয়ে রয়েছে উদাসীনতা। বেশিরভাগ বিক্রেতার মুখে মাস্ক নেই। এছাড়া বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে প্রবেশ নিয়ন্ত্রণের কথা বলা হলেও মানা হয়নি তা। ঢাকা উত্তর সিটির হাটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ পর্যবেক্ষণ কমিটি বলছে রোববার থেকে হাটে থাকবে মোবাইল কোর্ট। 3টা উপকমিটির জন্য 6 জন ম্যাজিস্ট্রেট বরাদ্দ করেন এবং ওই কমিটি যেখানে অনিয়ম দেখবে, বেনিয়ম দেখবে, স্বাস্থ্যবিধির ভঙ্গ করা দেখবে, সেখানে ওনারা হাটে জরিমানা করতে পারবে, হাট প্রয়োজনে বন্ধ করে দিতে পারবে। এদিকে ঢাকার বাইরে অনেক হাটই এর মধ্যে জমে উঠেছে, তবে দাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। স্বাস্থ্যবিধি বালাই নেই এসব হাটেও। অনলাইন ডিজিটাল পশুর হাটও এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবার রাজধানীর পশুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, পশুর হাটে বেচা বিক্রি কেমন দেখছেন, মানুষের উপস্থিতি কেমন? ধন্যবাদ সজল। এই মুহূর্তে আমি যে হাটটিতে রয়েছি ধুলাইখাল, এই হাটে যেখানকার ব্যাপারীরাও আসছেন এবং যারা এই হাটের দায়িত্বে রয়েছেন তদারকিতে তাদের কাছেও জিজ্ঞেস করেছি এবং ক্রেতা বিক্রেতা উভয়কে জিজ্ঞেস করেছি। হাটে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে, কোরবানির পশু, আর কয়েকদিন বাকি রয়েছে কোরবানির। কিন্তু সাধারণ যারা বিক্রেতা তারা বলছেন যে এই কোরবানিকে কেন্দ্র করে যারা বিভিন্ন জেলা থেকে যেই গরুগুলো নিয়ে আসছে, ক্রেতা আসছেন, তারা দাম জিজ্ঞেস করছেন, কিন্তু সেই পরিমাণ গরু বিক্রি হচ্ছে না এবং পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে বলে আমাদেরকে জানালেন। তো এই হাটের যারা ক্রেতা বা তাদের কাছে একটু জিজ্ঞেস করি, কি হাটে কেমন গরু আসছে? কেমন গরু 8,000-এর মতো গরু আসছে, পর্যাপ্ত গরু আছে, কিন্তু আমার মনে হয় 2-1 দিনের মধ্যে গরু ছাড়া হবে, দামও কমবে। দাম কেমন মনে হচ্ছে? দাম কমবে, দাম 2-1 দিনের মধ্যে অনেক কমবে দাম, এবং ক্রেতা সমাগম বাড়তেছে। এখন কেমন দাম চাচ্ছে? কেমন এখন খুব একটা বেশি না, হালকা পার্থক্য, সামান্য বেশি, মানে 1 লাখ টাকা। শুনছিলেন সজল, একটু ব্যাপারীদের যারা গরু নিয়ে আসছে তাদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা এই গরু নিয়ে আসছে, তারা কিভাবে করতেছে। তো আপনি গরু নিয়ে আসছেন, আপনার কি কেমন দাম, কটা নিয়ে আসছেন, বিক্রি হয়েছে? এখানে লাগেনি,
এখন বেচা কিনা লাগেনি, লাগবে। কয়টা গরু নিয়ে আসছেন? আনিছি 12টা। বিক্রেতারা কি দাম বলতেছে? না, এখন করিনি। শুনছিলেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে, যারা বিক্রেতারা বলছেন যে ক্রেতারা আসছেন, দাম জিজ্ঞেস করছেন, কিন্তু এখন পর্যন্ত বেচা কিনা পুরোপুরিভাবে শুরু হয়নি। তো কোরবানির পশুর হাটের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সজল। কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলী তালুকদার। সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার ঈদের কেনাকাটার খবর। ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা বসুন্ধরা সিটি এলাকায় রয়েছেন। ফাতেমা, ঈদের বাজার কেনাকাটা কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে ক্রেতা বিক্রেতাদের? সজল, আসলে কিছুক্ষণ আগে আসলে আমরা নিউ মার্কেট এলাকাতেই ছিলাম। সেখানকার গাউসিয়া নিউ মার্কেট এলাকার আর স্বাস্থ্যবিধি আসলে অনেকেই আমরা মানতে দেখিনি, তবে সেই তুলনায় কিছুটা স্বস্তির খবর হচ্ছে বিভিন্ন শপিং মলগুলোতে ঢোকার সময় স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করে ক্রেতাদেরকে ঢুকানো হচ্ছে এবং ভেতরেও আমরা দেখতে পাচ্ছি যারা আসলে ঢুকছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন এবং দোকানগুলোতেও স্বাস্থ্যবিধি মানতে আমরা বিক্রেতাদের দেখেছি। ঈদ উপলক্ষে আপনি জানেন রমজানের ঈদে আসলে বেচা কেনাটা একটু বেশি হয়, কোরবানির ঈদে সেই তুলনায় কিছুটা কম এবং সেজন্য আসলে আমরা কালেকশনও অনেক কম দেখছি। তবে বিক্রেতারা আসলে এক ধরনের হতাশা প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে আসলে রমজানের ঈদে তাদের যে পরিমাণ বেচা বিক্রি হয় সেটি কোরবানির ঈদে কম। তারপরেও লকডাউনের পর যে 6 থেকে 8 দিনের জন্য দোকানগুলো খোলা রাখা হয়েছে তার জন্য তারা আসলে কিছুটা প্রত্যাশা করছেন যে কিছুটা তাদের বেচা বিক্রি হবে, যেহেতু তাদের দোকান ভাড়ার ব্যাপার থাকে সেটি আসলে তাদের কিছুটা টাকা উঠবে বলে তারা প্রত্যাশা করছেন। আরও যেহেতু 3 দিন সময় আছে তারা প্রত্যাশা করছেন বাকি 3 দিনে তাদের বেচা বিক্রি আরও বাড়বে। তো বসুন্ধরা সিটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সজল। ফাতেমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফাতেমা কাউসার জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার খবর। করোনা মহামারীর দ্বিতীয় বছরে এবারও সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বহির্বিশ্বের কেউ সুযোগ না পেলেও সৌদিতে থাকা 150টি দেশের নাগরিক সহ অংশ নিচ্ছেন 60,000 মানুষ। আজ সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাতে শুরু করেছেন হজযাত্রীরা। আগামী 19 জুলাই হজ বা আরাফার দিন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। বড় মৌসুমে চালের উৎপাদন বাড়লেও দাম নিয়ন্ত্রণহীন। করোনাকালে মানুষের আয় কমে যাওয়ায় চরম বিপাকে ভোক্তারা। খাদ্য মন্ত্রণালয় বলছে পর্যাপ্ত উৎপাদনের পরও কেন দাম কমছে না তা খতিয়ে দেখছে সরকার। এছাড়া দাম কমাতে নেওয়া হচ্ছে আমদানির উদ্যোগও। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে বড় মৌসুমে চালের উৎপাদন হয়েছে প্রত্যাশার চেয়েও অনেকটা বেশি। কৃষি বিভাগের হিসাবে যা ছাড়িয়েছে 2 কোটি টন। ফলে সরকারি গুদামে মজুদও বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও দাম কমতির দিকে, কিন্তু দেশের বাজারের চিত্র ঠিক উল্টো। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। মাঝারি মানের চাল 52 থেকে 56 টাকা আর সরু চাল 60 থেকে 70 টাকা পর্যন্ত। করোনাকালে একদিকে যখন আয় কমেছে নিম্ন আয়ের মানুষের, তখন জরুরি এই ভোগ্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের। আয় রোজগার কম, প্রতি বস্তা 100 টাকা করে পাচ্ছে। 3 বেলার খাওয়া নইলে 1 বেলাও দিতে মানে আমার অনেক কষ্ট হয়ে যায়। সরকারি সংস্থা টিসিবির হিসাবেই রাজধানীর বাজারে মোটা চালের দাম গেল 1 বছরের ব্যবধানে বেড়েছে অন্তত 13%। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সবশেষ প্রতিবেদন এবং খাদ্য মন্ত্রণালয়ের দৈনিক খাদ্যশস্য প্রতিবেদন অনুযায়ী প্রতিবেশী দেশগুলোয় চালের দাম এখন তুলনামূলক কম। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামের মধ্যে বাংলাদেশে এখন চালের দাম সর্বোচ্চ। মোটা চাল আমদানি করলে প্রতি কেজির দাম পড়বে 33 থেকে 40 টাকা, যা বর্তমান বাজার দরের চেয়ে কেজি প্রতি অন্তত 10 টাকা কম। বর্তমানে সরকার চাল আমদানি করে বাজার স্থিতিশীল করার যে উদ্যোগ গ্রহণ করেছে এটি আমি মনে করি একটি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, এটি কোনো স্থায়ী সমাধান হতে পারে না। সুতরাং আমাদেরকে নিজস্ব উৎপাদন দিয়ে আমাদের ফুড সিকিউরিটি শুরু করতে হবে। বড় কোনো ব্যবসায়ী, বড় কোনো চাল কল মালিক যদি নিয়ম বহির্ভূতভাবে চালের মজুদ গড়ে তোলে অথবা ধানের মজুদ গড়ে তোলে,
তাদের বিরুদ্ধে আর কি সরকার ব্যবস্থা নিতে পারে। বড় মৌসুমের শুরু থেকেই ধানের দাম বেশি থাকায় চালের দাম তুলনামূলক বেশি, তবে ঈদের পর কমতে পারে বলে মনে করছেন মিল মালিকরা। বাজার এখন প্রায় একটু নিম্নমুখী। ঈদের পর হয়তো বাজার যারা পাটের ব্যবসা করে তাদের কাছে যে ধানগুলো আছে তারা সে ধান ছেড়ে দেবে, তখন বাজার একটা নিয়ন্ত্রণে চলে আসবে। এ অবস্থায় সরকারি আমদানির পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানির উদ্যোগ নিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। চালের শুল্ক কমাতে এরই মধ্যেই চিঠি দেওয়া হয়েছে এনবিআরে। আমাদের মিনিস্ট্রি থেকে আমরা চাচ্ছি যে বেসরকারি পর্যায়ে কিছু আমদানি হলে একটা বাজার একটা সাম্যাবস্থায় আসবে, ভোক্তার জন্য কষ্ট হবে না। আমরা উদ্যোগ নিচ্ছি, আমরা এনবিআর এর কাছে আমরা এটা একটা প্রপোজাল পাঠাইছি। সবশেষ হিসাব বলছে খাদ্য অধিদপ্তরের গুদামে চালের মজুদ দাঁড়িয়েছে 12,66,000 টন, যা গেল 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। দেশের বিভিন্ন স্থানের কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সেই প্রচেষ্টা সার্থক হলো। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরের নানা দুর্যোগে জনগণের পাশে থাকার জন্য বিজিবির সদস্যদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। সদস্যদের অবদান আমি কৃতজ্ঞতা। দিনাজপুরের ফুলবাড়িতে বিজিবির কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক সুলতানুল ইসলাম। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে তিনি দায়িত্ব নেন। কক্সবাজার শহরে শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। চট্টগ্রামের সিআরবিতে শতবর্ষের গাছ কেটে রেলের জায়গা বেসরকারি হাসপাতাল নির্মাণ করার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে। অবৈধভাবে নবজাতক কেনাবেচা বিক্রির দায়ে খুলনা নগরীর গল্লামারীতে সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ক্লিনিক মালিক, চিকিৎসক ও প্রসূতি সহ 10 জনকে গ্রেফতার করেছে র্যাব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুন্দর সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ আকার ধারণ করেছে পশ্চিম ইউরোপের বন্যা পরিস্থিতি। মৃতের সংখ্যা 150 ছাড়িয়ে গেছে, যার মধ্যে শুধু জার্মানিতেই মারা গেছেন 103 জন। নিখোঁজ রয়েছে প্রায় 1300 মানুষ। এদিকে আগামী 10 বছরের মধ্যে চাঁদের গতিবিধির কারণে যুক্তরাষ্ট্রে তীব্র বন্যা ঘটতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে নাসা। যোগাযোগ মাধ্যমগুলো অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠেছে। এক্ষেত্রে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় দেয়া ভুল তথ্যই মানুষকে হত্যা করছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। যোগাযোগ মাধ্যম মূলত মানুষের মাঝে এক অনন্য যোগসূত্রতা সৃষ্টির লক্ষ্যে তৈরি হলেও এখন তা বুমেরাং হয়ে উঠেছে মানুষের বিরুদ্ধেই। ভুল তথ্য ও বিভ্রান্তি সৃষ্টির কারণে সোশ্যাল মিডিয়া মানুষের মৃত্যুর কারণও হয়ে উঠছে। আর এ বিষয়ে এবার সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মহামারীতে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মিথ্যা তথ্য মানুষকে হত্যা করছে বলে শুক্রবার মন্তব্য করেন বাইডেন। এই মহামারীতে আমাদের একমাত্র সমস্যা হলো টিকা প্রদান করা, কিন্তু তারা তো রীতিমতো ভুল তথ্য দিয়ে মানুষকে মেরে ফেলছে। জো বাইডেন ছাড়াও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও বেসরকারি এসব যোগাযোগ মাধ্যমগুলোর ভুল তথ্য পরিবেশন ও বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সমালোচনা করেন। নাহিদ জিহান, নিউজ 24। সন্ধ্যার সংবাদে আবার বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে নারী ফুটবল লিগের খবর। জামালপুর কাচারি পাড়া একাদশের বিপক্ষে 18-0 গোলের বিশাল ব্যবধানের জয় টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস নারী ফুটবল দল। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হলো আবু ফয়সালের শিষ্যদের।
কৃষ্ণা রানী করেছেন 5টি গোল, হ্যাটট্রিক করেছেন সাবিনা, সানজিদা ও শামসুন নাহার জুনিয়র। শিরোপা জয়ে খুশি নারী ফুটবলাররা। তবে লিগের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে বড় দলগুলোর অংশগ্রহণ নিশ্চিতের প্রয়োজনীয়তার কথা বললেন তারা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হলো শিরোপা। টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত হবার পর এভাবেই উল্লাস কিংসের নারী ফুটবলারদের। সব মিলিয়ে গেলবারের মতোই অপ্রতিরোধ্য আর অপরাজিত বসুন্ধরা কিংস। শিরোপা জয়ের ম্যাচে প্রতিপক্ষ কাচারিপাড়া একাদশের জালে কিংসের ফুটবলাররা জড়িয়েছেন গুনে গুনে মোট 18 গোল। এক ম্যাচে হয়েছে 4 হ্যাটট্রিক। আসলে লিগের প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্য, লিগের খেলার মান বাড়ানোর জন্য অবশ্যই বড় দলগুলি অবশ্যই আসুক, পার্টিসিপেট করুক এবং লিগের খেলার মান যদি বাড়ে, প্লেয়ারদের খেলার মান অবশ্যই বাড়বে এবং ন্যাশনাল টিমে অবশ্যই ভালো ভালো প্লেয়ার পাওয়া যাবে। বল দখল তো দূরের কথা, কিংসের বক্সের আশেপাশে বল নিয়ে যেতে পারেনি কাচারিপাড়ার ফুটবলাররা। অন্যদিকে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দেয়া কিংসের আক্রমণ ভাগের 4 হ্যাটট্রিক। 5টি গোল করেছেন কৃষ্ণা রানী সরকার, সাবিনা করেছেন 4টি, 3টি করে গোল সানজিদা ও শামসুন নাহার জুনিয়রের, আর 1টি করে গোল করেছেন মনিকা, আনাই ও সুমাইয়া। শিরোপা জয়ের উল্লাসে মাতা কিংসের ফুটবলারদেরও আছে প্রত্যাশিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে না পারার আক্ষেপ। কম্পিটিটিভ ম্যাচ হলে আমাদের জন্য ভালো হয়, নিজের পারফরমেন্সটা যাচাই করা যায় যে আমরা এখানে ভালো করতেছি, সামনে আরো ভালো করব, যে জায়গায় উইক পয়েন্টটা দেখা যায়। অনেকগুলো টিম আছে যে মানে ভালো করে খেলতে পারে না, আমরা অনেকগুলো করে গোল করছি, আর তখন যদি ওইভাবে টিম হয়, ভালো ভালো প্লেয়াররা সব টিমে যাইবো, তখন তো সবাই একসাথে খেলবো না, তখন অনেক প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। 19 জুলাই নাসরিন ফুটবল একাডেমির বিপক্ষে নিয়ম রক্ষার নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস, যাদের বিপক্ষে প্রথম লেগে 20-0 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল আবু ফয়সালের দল। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।